স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুরভি আলম তরণী। মেয়াদের ১০০তম দিনে রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক স্থাপন, সংলাপ বা আলোচনায় পিছিয়ে অন্তর্বর্তী সরকার, এমন মত বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলের। বিএনপি বলছে সংস্কারের জন্য নির্বাচনী উদ্যোগ পিছিয়ে রাখার কোনো যুক্তি নেই। একই মত বেশ কিছু রাজনৈতিক দলেরও। রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সংলাপ ও আলোচনার উদ্যোগ বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ৮ই আগস্ট থেকে শুরু হয় অন্তর্বর্তী সরকারের পথ চলা। এরপরই সামনে আসে দুটি বিষয়, একটি রাষ্ট্র সংস্কার আর অপরটি নির্বাচন। এরই মধ্যে রাষ্ট্রের বিভিন্ন ধাপে সংস্কারের সুপারিশের কাজ শুরু করেছে সংস্কার কমিশনগুলো, যার পরই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হতে পারে বলে মন্তব্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের। কতগুলো সংস্কার প্রস্তাব আসবে, এই প্রস্তাবগুলো নিয়ে সরকার রাজনৈতিক দলের সাথে সংলাপ করবে, আলাপ আলোচনা করবে। আলাপ আলোচনার ভিত্তিতে কতগুলো বিষয় ঐক্যমত্য সৃষ্টি হবে এবং যেগুলো বাস্তবায়নের জন্য একটা রোডম্যাপ তৈরি হবে এবং তার থেকে একটা নির্বাচনের দিনক্ষণও বেরিয়ে আসবে। তবে সরকারের ১০০ দিনে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা বা সংলাপ, তাতে সন্তুষ্ট নয় বেশিরভাগ রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলোর সাথে ডায়লগ করছেন না, করেনি। ইস্যু ভিত্তিক দুটো ডায়লগ করেছেন, একটা হলো 15 আগস্ট আর একটা হলো পূজা। কিন্তু সংস্কার নিয়ে আমাদের সাথে কোনো কথা বলেননি, রাজনীতি নিয়ে কোনো কথা বলেননি, ইলেকশন নিয়ে কথা বলেননি। এই গভর্নমেন্ট পলিটিক্যাল ডিসকোর্সে যাচ্ছেই না, হুইচ ইজ ভেরি অ্যালার্মিং। একটা যে অর্গ্যানিক যে যোগাযোগ বা রাজনৈতিক দলগুলোর সাথে জীবন্ত যে এনগেজমেন্টটা থাকা দরকার, সেটা সম্ভবত হচ্ছে না এবং রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের দূরত্ব জায়গাটা থেকেই যাচ্ছে। আলাপ আলোচনা, যোগাযোগ, মত বিনিময়, সমঝোতা এটা লাগবে, কারণ না হলে সরকারের উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন দেখা দেবে। আলাপ আলোচনাটা নিয়মিত বিরতিতে দরকার, সেই আলাপ আলোচনাটা হচ্ছে না। সেই জায়গাটা করলে আমার মনে হয় যে ঐক্যের জায়গাটা এখানে এবং দূরত্বের জায়গাটা অনেক কমে আসবে, ঐক্য অনেক বৃদ্ধি পাবে এবং আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারব। বিএনপি মনে করে সংস্কারের জন্য নির্বাচনী রোডম্যাপ পিছিয়ে রাখার কোনো যুক্তি নেই। এক দফা সংলাপ প্রধান উপদেষ্টা উনি করেছেন, আলাপ আলোচনা করছেন, কিন্তু গতিটা একটু মন্থর। এই গতিটা আর একটু বাড়ানো দরকার বলে আমরা মনে করি। একটা নির্দিষ্ট টাইমের মধ্যে নির্বাচনের ঘোষণাটা দেওয়া, যদি এটা বেশি দেরি করা হয় তাহলে কিন্তু ক্রমান্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নবিদ্ধ হতে থাকবেন। সংস্কার কিভাবে হবে এটা নিয়ে যেমন আলোচনা হচ্ছে, এই আলোচনাটা চলতে থাকুক, সংস্কার হোক, পাশাপাশি একটা নির্বাচনের ডেট দিয়ে মানে জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেওয়া, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যের বিষয়। ঘাটতি পূরণে সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ বা আলোচনা বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। একটা হচ্ছে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্মত হওয়া, আর একটা হচ্ছে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সম্মত হওয়া, আবার যৌথভাবে রাজনৈতিক দল এবং সরকার সম্মত হওয়া। এই তিনটা পর্যায় অতিক্রম না করলে এবং সুষ্ঠুভাবে অতিক্রম না করলে মানে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে আমরা উপনীত হতে পারবো না। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুত সংলাপের তাগিদ বিশ্লেষকদের। নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা পুরোপুরি বাস্তবায়নে দরকার রাজনৈতিক অঙ্গনেও নতুন যাত্রা। বিশ্লেষকরা বলছেন আসছে সংলাপই হতে পারে নতুন সেই যাত্রার নতুন মাইলফলক। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। রবিবার দুপুরে শপথ নেবেন সিইসি সহ 4 জন নির্বাচন কমিশনার। নবগঠিত নির্বাচন কমিশনের সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার চতুর্দশ নির্বাচন কমিশনের সদস্যদের নাম প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সিইসি নিয়োগ পেয়েছেন সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন, এছাড়া সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ কমিশনার হিসেবে নিয়োগ পান। সার্চ কমিটির প্রস্তাবিত নাম থেকে এই 5 জনকে বেছে নিয়েছেন রাষ্ট্রপতি।
গুরুত্বহীন এবং অপ্রয়োজনীয় খাতে কোনো অর্থ ব্যয় করা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। দুপুরে দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে লোকোমোটিভ পরিদর্শন করে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, বিগত সরকার বিভিন্ন ক্ষেত্রে অপ্রয়োজনীয় খাতে বরাদ্দ দিয়েছিল, কিন্তু এখন আর তা হবে না। দেশের যেসব অঞ্চলে সড়ক যোগাযোগ ভালো না সেসব এলাকায় রেল যোগাযোগ উন্নয়ন করা হবে। যে এলাকায় রেল যোগাযোগ ভালো নেই সেই এলাকায় সড়ক যোগাযোগ উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি। এর আগে সকালে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির সম্মেলন কক্ষে রংপুর, দিনাজপুর অঞ্চলের বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন উপদেষ্টা। এ সময় তিনি গ্রাহক হয়রানি ও দুর্নীতি কমাতে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন। প্রয়োজনীয় যেখানে সেখানে আমরা অর্থ বিনিয়োগ করব, অপ্রয়োজনীয় অর্থ যেখানে প্রয়োজন নাই সেখানে কোনো প্রকল্প আমরা করব না। সবগুলো একই জায়গায় না করে যেখানে সড়ক পথটা ভালো আছে সেখানে সড়ক পথের উপর নির্ভর করা, যেখানে রেলপথ সেখানে রেলপথকে জোরদার করা, এবং যেখানে রেল কিংবা সড়ক কোনোটাই ভালো না সেখানে নৌপথকে সুযোগ থাকলে সেটাকে ডেভেলপ করা। দেশে বিদেশি পর্যটকরা সম্পূর্ণ নিরাপদ বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ। শেরেবাংলা নগরে বিআইসিসিতে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে কাজ করছে তার সরকার। দেশের পর্যটন খাতের বিকাশের জন্য সব ধরনের সহযোগিতাও দেয়া হবে বলে জানান তিনি। নতুন নির্বাচন কমিশন নিয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশন গঠন হয়েছে যেখানে সবাই অভিজ্ঞ। এখন ধাপে ধাপে নির্বাচনের পথে এগিয়ে যাবে দেশ, আর নির্বাচনে ভোটারের মতামতকেই বেশি গুরুত্ব দেয়া হবে। রাজধানীতে বেশিরভাগ শীতের সবজির কেজি 100 টাকার ওপরে। খুচরা বাজারে নতুন আলু 140 টাকা, টমেটো 150, শিম 120 আর বেগুন বিক্রি হচ্ছে 110 টাকা দরে। এতে হতাশ ক্রেতারা। তবে কিছুটা স্বস্তি পেঁয়াজের বাজারে। সপ্তাহের ব্যবধানে 140 টাকা থেকে কমে কেজি এখন 120 টাকা। রাজধানীর কাঁচা বাজারে আসছে নতুন আলু, তবে দাম চড়া। বিক্রি হচ্ছে 140 টাকা কেজি। স্বস্তি নেই টমেটো, সিম ও বেগুনের বাজারেও। শীতের সবজির বাড়তি দামে হতাশ ক্রেতারা। এখন তো সবজির সিজন, আর তা আরো কম দাম থাকার কথা ছিল, কিন্তু সেই তুলনায় দামটা অনেক বেশি হয়ে যাচ্ছে। যারা আমরা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তাদের নাগালের সবকিছুই বাইরে। দ্রব্যমূল্যের যেই অবস্থা, শীতকালে আপনার অন্য টাইমের থেকে এখন অনেক বেশি দাম। ধরেন 100 টাকা করে বলতেছে, কিন্তু এখানে এখন 130 টাকা করে আছে। এখনো টমেটোর দাম অনেক বেশি। টমেটো তো শীতের সময় অনেক কমার কথা, ফুলকপির দাম বেশি। বিক্রেতারা বলছেন, শীত আরেকটু বাড়লে সবজির সরবরাহ বাড়বে, এতে কমবে দাম। গত সপ্তাহ যে দাম আজকেও এই দামে, কিন্তু দাম কমে নাই। টমেটো হয়েছে 150 টাকা, গোল বেগুন হয়েছে 120 টাকা, সিম 120 টাকা, কিছু কিছু আইটেম সবজির দাম 100 টাকার উপরে। এদিকে 2 সপ্তাহ ধরে অপরিবর্তিত ডিমের দাম। ডজন পাওয়া যাচ্ছে 145 থেকে 150 টাকার মধ্যে। ডজন বর্তমানে আমরা 145, 80 ডিমটা একটু ওঠানামা করে, লাল ডিমটা একই রেডি আছে। স্থিতিশীল আছে ডাল, তেল সহ আরও কিছু নিত্যপণ্যের দাম। কমেছে পেঁয়াজের দামও। তবে দেশি মাছের সরবরাহ ভালো থাকায় দামও কিছুটা কম। শীতের সিজন তো একটু সব মাছ পাওয়া যায়। এখন মনে করেন রাস্তাঘাটে প্রচুর মাছ পাওয়া যায়, সেজন্য বাজারে কাস্টমার কম আসে, আর মাছের দাম অনেকটাই কম। রাজধানীতে গরুর মাংস 750 আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি দরে। দাম বেশি, বেচা হয় না, এই লোক তার কি 750। ক্রেতারা বলছেন, সরকার তদারকির ব্যবস্থা জোরদার না করলে সবজি সহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসবে না। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে রাজধানীর বাইরে পাইকারি ও খুচরা বাজারে শীতের সবজি সরবরাহ বাড়লেও কমছে না দাম। ব্যবসায়ীরা বলছেন, কয়েক হাত ঘুরে তাদের কাছে সবজি আসায় কিছুটা বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। এর ফলে দর আরও বাড়ছে খুচরা বাজারে। নরসিংদীর পাইকারি বাজারে বেড়েছে শীতের সবজি। প্রতি কেজি কাঁকরোল বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, ধুন্দল 20 থেকে 30, ঢেঁড়স 30 থেকে 40 টাকা দরে। এছাড়া সিম 90 টাকা এবং নতুন আলু মিলছে 90 থেকে 100 টাকায়। সবজির এই দাম নিয়ে হতাশ ক্রেতারা। কৃষক ও পাইকাররা বলছেন, সিন্ডিকেট ও পরিবহন খরচের কারণে সবজির দাম বাড়তি। সরবরাহ বাড়লে দাম কমবে।
সবজি তো ভাই ঠিক না, আজ যা বাজার কম, কাল্লা বেশি, সবজি একদম মাল বেশি না। মাল আমরা দামে বেচতে লাগি রকম ব্যাপারীরাও দামে বেচতে, আমরাও মায়া গেলাম, ব্যাপারীরাও মায়া গেল। তারপর দিন যাইতেছে, মালের দাম কমে আসতেছে, প্রতিদিন যাইতেছে, আর মালের দাম কমে, প্রতিদিন 5 টাকা 10 টাকা কেজি কমে আসতেছে। কুড়িগ্রামের হাট বাজারে সবজি সরবরাহ বৃদ্ধি পেলেও তা বিক্রি হচ্ছে চড়া দামে। পাইকারি বাজারে যেই ফুলকপি বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়, খুচরায় তা ঠেকেছে 70 টাকায়। আর পাইকারি বাজারের 20 টাকার সিম খুচরায় দাম 35 থেকে 40 টাকা। তবে নতুন আলুর দেখা মেলেনি কুড়িগ্রামের বাজারে। সবজির দাম আমরা আর কি কম দামে পাওয়ার চিন্তা ভাবনা করছি, কিন্তু সেভাবে আর কি কম পাচ্ছি না আর কি। আমরা সবজির দাম এখনো বেশি আছে, আশানুরূপ কম পাচ্ছি না এখনো। পাইকাররা বলছেন কয়েক হাত ঘুরে তাদের কাছে সবজি আসায় দাম কিছুটা বেশি। আর ভোক্তারা মনে করেন ক্ষেত থেকে সবজি সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছানো গেলে কৃষক যেমন ন্যায্য মূল্য পাবেন, তেমনি ভোক্তাও কম দামে কিনতে পারবেন। পেঁয়াজ বেশি হচ্ছে পাইকারি 85 টাকা কেজি, আদা বেশি হচ্ছে 110, 100, কাঁচামরিচ বেশি হচ্ছে 70 টাকা কেজি, রসুন বেশি হচ্ছে 220, 260। আমরা সরাসরি কৃষকের কাছে পাই না, আমরা কয়েক হাত বদলে আমরা পাই, এই জন্য আমাদের দাম বেশি দিয়ে কিনতে হয়, আবার বেচতে হয় বেশি। সরবরাহ ঠিক থাকলে সবজির দাম আরও কমে আসবে, এমন প্রত্যাশা ক্রেতা ও বিক্রেতার। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক। জলবায়ু পরিবর্তনের কারণে তৈরি বৈশ্বিক উষ্ণায়ন বর্তমান বিশ্বের 19% ডেঙ্গুর জন্য দায়ী। মার্কিন বিজ্ঞান ভিত্তিক সাইট কসমসের এক গবেষণায় এমনটি উঠে এসেছে। বর্তমানে এশিয়া ও আমেরিকায় অন্তত 25 কোটি 70 লাখ মানুষ এমন জায়গায় বসবাস করছেন যেখানে জলবায়ু উষ্ণায়নের কারণে আগামী 25 বছরে ডেঙ্গুর প্রকোপ দ্বিগুণ হতে পারে। এমন চিত্রই উঠে এসেছে নতুন এক গবেষণায়। ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ সংশ্লিষ্ট গবেষকদের অনুমান বলছে 2050 সালের মধ্যে ডেঙ্গুর প্রকোপ গড়ে বাড়বে 61%। কয়েকটি শীতপ্রধান অঞ্চলে এই প্রকোপ বাড়বে দ্বিগুণেরও বেশি। এশিয়া ও আমেরিকার 21টি দেশের ডেঙ্গুর প্রকোপ ও জলবায়ুর ওঠানামার নানান তথ্য খতিয়ে দেখে এই তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। গবেষণায় আরও বলা হয়, আগামী কয়েক দশকে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে পারে 150 থেকে 200% পর্যন্ত। ছাত্র জনতার আন্দোলন ঘিরে আশুলিয়ায় জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বাদী কুলসুমকে হেফাজতে নিয়েছে আশুলিয়া থানা পুলিশ। আর এই ঘটনা পরিকল্পনা করার অভিযোগে রাহুল ও শফিউদ্দিনকে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত এক ব্যক্তিকে স্বামী দেখিয়ে শেখ হাসিনা সহ 130 জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন কুলসুম, যা আশুলিয়া থানায় নথিভুক্ত হয় 8 নভেম্বর। বিষয়টি জানতে পেরে কুলসুমের স্বামী আলামিন গেল 12 নভেম্বর সিলেট থেকে আশুলিয়া থানায় হাজির হন। পরদিন জবানবন্দি দেন আদালতে। অভিযোগ আছে, মামলার বাদী কুলসুম আসামিদের ব্ল্যাকমেল করে টাকাও দাবি করেন। কোনোভাবে আমরা কোনো পাইতেছি না কে করলো মামলাটা, পরে আমরা থানা থেকে নথি নেই, ডেথ সার্টিফিকেট নিয়ে মামলাটা দিচ্ছে। তখন আমরা জানি যেটা মূল হতাই রুহুল শরীফ, যে রুহুল ডেথ সার্টিফিকেট দিচ্ছে, ডেথ সার্টিফিকেট উনি নিয়ে থাকে, তো উনিটা মামলাটা কুলসুমকে কিভাবে পাইলো। বিষয়টি জানাজানি হলে গা ঢাকা দেয় কুলসুম। পরে তাকে ধরতে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। কক্সবাজার থেকে গ্রেপ্তার হন বৃহস্পতিবার রাতে। অভিযুক্ত কুলসুমের দাবি, রুহুল ও শফি সহ কয়েকজন তাকে চাকরি ও অর্থের প্রলোভন দেখিয়ে মিথ্যা মামলা দায়ের করায়। বিষয়টি সামনে আসার পর রুহুল আমিন ও তার সহযোগীরা তাকে হত্যার পরিকল্পনা করে। আমাকে দিয়ে আমাকে ব্ল্যাকমেল করে রুহুল এবং শফিক মামলা করাইছে। এটা কোনো এটা পুরো একটা ভুয়া মামলা। আমি যে মারা গেছে তার কেউ না, আমি তাকে চিনি না। অভিযুক্ত দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। কুলসুমকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় এবং তাকে বিজ্ঞ আদালতে 160 জন্য প্রেরণ করা হয়। রুহুল এবং আরেকটা লোক আছে, তাদেরকে নিয়ে আসা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা নিয়ে আসছি। তাদের বিরুদ্ধে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব। মিথ্যায় মামলা দায়েরে অভিযুক্ত সবাই মানিকগঞ্জের বাসিন্দা। ডিবিসি নিউজ ডেস্ক। এদিকে বাংলাদেশের সাথে 3টি ওয়ানডে ও টি20 সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। 27 নভেম্বর থেকে জ্যোতিদের মুখোমুখি হবে আইরিশরা। শুক্রবার সকালে ঢাকায় এসে পৌঁছায় আয়ারল্যান্ডের মেয়েরা। আজ বিশ্রাম নিয়ে শনিবার থেকে নিজেদের প্রস্তুতি শুরু করবে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ হবে ঢাকায়, আর টি20 সিরিজটা খেলবে সিলেটে। এদিকে সরাসরি ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করতে এই সিরিজের সব কটি ম্যাচেই জিততে হবে বাংলাদেশকে। সে কারণেই ওয়ানডে সিরিজটা বাড়তি গুরুত্ব পাচ্ছে স্বাগতিকদের জন্য।
কিংস অ্যারেনায় বাংলাদেশ 2.0 চ্যালেঞ্জ কাপের ফাইনালে লড়ছে বসুন্ধরা কিংস ও মোহামেডান। শেষ খবরে 1-0 গোলে এগিয়ে রয়েছে মোহামেডান। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মামুন, জানাবেন এই ম্যাচে দর্শকদের উপস্থিতি কেমন দেখছেন আর খেলার আরো বিস্তারিত জানাবেন। দর্শকরা কিন্তু এখনো পর্যন্ত আসছে মাঠে, ম্যাচের অনেকটা সময় গড়িয়ে গেল, দর্শকরা এখনো পর্যন্ত মাঠের দিকে ছুটছেন। আমরা যত এখনো দেখতে পাচ্ছি আমাদের পিছনে অনেক মানুষ এখনো গ্যালারিতে প্রবেশ করছেন এবং কিন্তু নিজেদের জায়গাটা বেছে নিচ্ছেন। যে ম্যাচের কথা বলছেন, ম্যাচটা আসলে একটু নতুনভাবে বাংলাদেশের শুরু হলো, এরকমটা আগে কখনো ছিল না। বাংলাদেশ 2.0 চ্যালেঞ্জ কাপ নামে এই ম্যাচটা হচ্ছে বাংলাদেশে। এই ম্যাচটা একটা মাত্রই ম্যাচ, এইখানে হচ্ছে আপনার চ্যাম্পিয়নকে বেছে নেওয়া হবে, ট্রফি দেওয়া হবে। যদি একটু শুরু থেকে বলি, যে প্রিমিয়ার লিগ হয়, প্রিমিয়ার লিগের যে চ্যাম্পিয়ন দল আছে এবং যে ফেডারেশন কাপ হয় সেখানকার যে চ্যাম্পিয়ন দল আছে, এই দুই দলের মধ্যকার এই ম্যাচটি হওয়ার কথা ছিল। যেহেতু দুটোতেই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, সেক্ষেত্রে ফেডারেশন কাপের রানার্স আপ মোহামেডানকে বেছে নেওয়া হয়েছে এবং প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং ফেডারেশন কাপের রানার্স আপ মোহামেডানের মধ্যে নতুনভাবে নতুন বাংলাদেশের যে সমীকরণটা দাঁড়িয়েছে, যে নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে, সেই বাংলাদেশকে নতুন করে ফুটবলটাকেও নতুন করে শুরু করার জন্য এই আসলে ম্যাচটার আয়োজন করা হয়েছে। এবং যে জুলাই স্মৃতি রয়েছে এই ম্যাচের মাধ্যমে সেই স্মৃতিগুলোকেও আরও একবার স্মরণ করার একটা উপলক্ষ এনে দেওয়া হয়েছে। আমরা বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠের ভিতর দেখেছি নানাভাবে জুলাইয়ে যে হতাহত হয়েছে, নিহত হয়েছেন, সেই গ্রাফিতিগুলো আমরা দেখতে পেয়েছি এবং বিভিন্ন স্লোগানও কিন্তু দেখতে পেয়েছি। তো এই ম্যাচে কিন্তু শুরু থেকেই মোহামেডান কিন্তু আধিপত্য বিস্তার করছে। ম্যাচের 7 মিনিটে তারা কিন্তু দুর্দান্ত একটি গোলের মাধ্যমে ম্যাচে এগিয়ে যায়। সুলেমান দিয়াবাতে, মোহামেডানের ক্যাপ্টেন, তিনি কিন্তু হেডে দারুণ একটা গোল করেন, দারুণ একটা বিল্ড আপের মধ্য দিয়ে। এবং এরপরে কিন্তু মোহামেডান আরও বেশ কয়েকটা আক্রমণ সরায়, সেখান থেকে গোল পায়নি। তবে বসুন্ধরাকে আজকে কেমন জানি একটু কোন ঠাসা মনে হচ্ছে। বসুন্ধরাকে আমরা যেরকম দেখি বাংলাদেশের আগের বারের সবগুলো ট্রফি চ্যাম্পিয়ন তারা, কিন্তু তাদেরকে আসলে এখনো পর্যন্ত ওভাবে খুব ভালো আক্রমণ সাজাতে পারেনি। তারাও কিন্তু বিচ্ছিন্ন দু একটি আক্রমণ সানিয়েছেন, কিন্তু সেগুলো থেকে গোল আদায় করতে পারেনি। তো সেই জায়গা থেকে এখনো ম্যাচের হাফ টাইম চলছে। হাফ টাইমের আমরা কাছাকাছি শেষের দিকে, আরও একটা হাফ টাইম 45 মিনিটের খেলা কিন্তু এখনো বাকি আছে। তো হয়তো বা কিংস অ্যারেনায় বসুন্ধরা অনেকবারই তারা শেষ সময় জ্বলে ওঠে, শেষ সময়ে নিজেদেরকে আবারও ফিরে পায়। সেটা হয় কিনা মোহামেডান বসুন্ধরা যে ম্যাচটা জমজমাট একটা ম্যাচ হচ্ছে। সুরভি, মামুনুর রশিদ, ধন্যবাদ আপনাকে। এবার আরো কিছু সংবাদ এক নজরে। গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। সকালে এনডিসি সাদরুল আলমের তত্ত্বাবধানে চলে অভিযান। এ সময়ে ভেঙে দেয়া হয় অবৈধভাবে গড়ে ওঠা সব স্থাপনা। উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে 1,21,00,000 টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার ও শুক্রবারের ওই অভিযানে শাড়ি, কম্বল, চিনি, মদ ও নৌকাসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ করা হয়। চোরাচালান বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি। নাটোরে বাজার দরের চেয়ে কম দামে মানসম্মত গরুর মাংস ও সবজি বিক্রি করা হচ্ছে। বাজারটি পরিচালনার উদ্যোগ নিয়েছে 18 জন তরুণ। সকালে শহরের মাদ্রাসা মোড়ে এই কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের বালু চরে ধূলিঝড় হয়েছে। রৌমারী ও চিলমারী উপজেলার মাঝে ব্রহ্মপুত্রের শাখাহাতির চরে নৌকার যাত্রীরা ঝড়টি দেখতে পায়। ঝড়ে বালু উপরের দিকে উঠে যাওয়ায় সেখানে গর্তের সৃষ্টি হয়েছে। মানে কিভাবে এটা একটা ইটের ভাটার মতো উপর থেকে ধোয়া যাচ্ছে, উপরে অনেক দূর দেখা যায় কিন্তু দক্ষিণ দিকে হেলে যাচ্ছে। এদিকে সূর্য দেখা যাচ্ছে। বিষয়টা প্রায় একই জায়গায়, মানে হালকা সামান্য একটু কিরকম একটা অবস্থা সেটা বলতে পারবো না। কোনো হাওয়া। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।